চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের কবিতা অংশের একটি কবিতা নিয়ে। আমরা আলোচনা করব তাহারি পড়ে মনে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের এই তাহারি পড়ে মনে কবিতাটি একটু ভিন্ন ধর্মী কবিতা। এই কবিতায় তার আগে আমরা সুফিয়া কামাল সম্পর্কে একটু জেনে নেই। তার জন্ম 1911 সালের 20 জুন, আর তার মৃত্যু 1999 সালের 20 নভেম্বর। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। এছাড়া তিনি শিশুদের নিয়েও গ্রন্থ রচনা করেছেন এবং ভ্রমণমূলক কিছু লেখা, ভ্রমণ কাহিনীমূলক কিছু লেখা তার রয়েছে। তাকে বাংলাদেশের মহিলা কবিদের অন্যতম কবি বলা হয়। আর শুধু কবি নয়, বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃতি হিসাবে বলা হয়। তার এই কবিতাটা, তাহারি পড়ে মনে কবিতাটা একটু ভিন্ন ধর্মী কবিতা। আসলে আমরা সে কবিতা নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে কবিতাটি সংলাপ নির্ভর কবিতা। আসলে অক্ষরবৃত্ত ছন্দে রচিত হলো কবিতাটির মধ্যে সংলাপের বিষয়টা আছে। কবি এবং কবি ভক্ত দুজনেই কথোপকথনের মধ্য দিয়ে পুরো কবিতাটা রচিত হয়েছে। সেই জন্য কবিতাটাতে একটা নাটকীয়তা রয়েছে। আর যে কবিতার সংলাপের মধ্যে বা কথোপকথনের মধ্যে আমরা এই নাটকীয়তাটা খুঁজে পাবো। এছাড়াও এই কবিতাটার মধ্যে প্রকৃতি ও মানব মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমাদের দেশে 6টা ঋতু, 6টা ঋতুই 6টা বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে আসে। আর এই ঋতুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনের মধ্যে বেশ প্রভাব ফেলতে থাকে। প্রকৃতিতে যেমন প্রভাব পড়ে, সেটা মনের মধ্যেও প্রভাব পড়ে। আমাদের এই কবিতাটা বসন্ত, ঋতুরাজ বসন্তকে নিয়ে কবি রচনা করেছেন। বসন্তের আগের যে ঋতু শীত ঋতু, শীত যাওয়ার পরে আসে বসন্ত। এখানে কবি বসন্তকে বরণ করে নেননি, তাই কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন। আর তখন কবি উত্তরে বলছেন বসন্ত কি এসেছে, অর্থাৎ বসন্ত যে এসেছে কবি তা তখনও টের পাননি। কবি ভক্ত তাকে প্রশ্ন করার পরে তার মনে প্রশ্ন জেগেছে যে বসন্ত কি এসেছে, অর্থাৎ প্রকৃতির যে পরিবর্তন, প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে মনের যে পরিবর্তন, এটা কিন্তু কবির মাঝে আসেনি। আগের যে ঋতুটা, বসন্তের আগের যে ঋতুটা শীত ঋতু, সেই শীত ঋতুর প্রভাব কিন্তু কবির মনের মধ্যে রয়ে গেছে। এই প্রকৃতির এই বিষয়গুলো যে আমাদের মনের মধ্যে রেখাপাত করে, যা কবির মধ্যে করেনি, বিধায় কবিভক্ত কবিকে প্রশ্ন করেছেন। সেজন্য বলা হয় প্রকৃতি ও মানব মনের সম্পর্ক নিয়ে কবিতাটি রচিত হয়েছে। আসলে আমরা কবিতার মূল বিষয়বস্তুতে যাই। এই কবিতায় বসন্তের যে আগমন সম্পর্কে কবি সচেতন, উদাসীনতা কবি। কেন এই উদাসীনতা, কবির কবিতার শেষাংশে কিন্তু সেটা উল্লেখ করা আছে। তোমরা যে পাঠ পরিচিতি, কবির লেখা পাঠ পরিচিতি যেটা আছে, সেখানে তোমাদের উল্লেখ করা হয়েছে যে কবির স্বামী, যিনি কিনা কবিকে কবিতা লেখায় খুব আগ্রহ দিতেন বা উৎসাহ দিতেন, সেই স্বামীর মৃত্যুর কারণে তিনি এত শোকাহত ছিলেন, শোকে বিহ্বল ছিলেন যে শীত ঋতু গিয়ে যে বসন্ত এসছে সে বিষয়ে কবির খেয়াল ছিল না। তো যেহেতু কবির বসন্ত এসে গেছে, কিন্তু বসন্তের কোনো বন্দনা বা বসন্তের কোনো গান বা বসন্তের কোনো স্মৃতি চারণ করছেন না কবি, সেজন্য কবি ভক্ত অবাক। কারণ প্রতিবারই ঋতু পরিবর্তনের সাথে সাথে কবির মনের পরিবর্তন এবং সেই সাথে সাথে নতুন করে কবিতা পাওয়া যায়। কবি বর্ষার কবিতা রচনা করেন, শীতে কবি শীতের কবিতা রচনা করেন, গ্রীষ্মের কবিতা। কিন্তু বসন্তে এসে যখন কবি কবিতা রচনা করছেন না, তখন কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন যে কেন তুমি বসন্তকে বরণ করে নিচ্ছ না, কেন তুমি বসন্তের বন্দনা গান গাইছ না। তখন কবিভক্তকে প্রশ্ন করছেন বসন্ত কি এসে গেছে? কারণ বসন্ত যে এসে গেছে তাহলে তো
বসন্তের যে প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ পেয়েছে কিনা কবি ভক্তকে প্রশ্ন করছেন। যেমন বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, এগুলো হচ্ছে বসন্তের প্রতীক। আমের মুকুল এসছে কিনা, দক্ষিণা বাতাস বইছে কিনা। শীতকালে সাধারণত উত্তর দিকে বাতাস বয়, যখন উত্তরের বাতাস বন্ধ হয়ে দক্ষিণ দিকে বাতাস বইতে শুরু করে তখনই বোঝা যায় বসন্ত এসে গেছে। তাহলে কবি তখন প্রশ্ন করছেন, যদি বসন্ত আসে তাহলে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, আমের মুকুল এসেছে কি, দক্ষিণা বাতাসে সেই বাতাবি লেবু বা আমের মুকুলের গন্ধ চারিদিকে চারপাশে ছড়িয়ে দিচ্ছে কি। কবি ভক্ত তখন বলছেন, হ্যাঁ তুমি জানো না, তুমি এতই উন্মুখ, তুমি এতই প্রকৃতির প্রতি এতই উদাসীন, তুমি জানো না যে আমের মুকুল ফুটেছে, বাতাবি লেবুর ফুলও ফুটেছে, দক্ষিণা বাতাসও বইতে শুরু করেছে। তখন কবি বলছেন, কোন সমুদ্র বেয়ে দক্ষিণা বাতাস চলে এসছে, আমাকে তো আগমনী বার্তা দেয়নি। অর্থাৎ কবির মনে প্রকৃতির কোনো পরিবর্তন বা প্রকৃতির কোনো ছাপ কবির মনে তৈরি হয়নি। কেন তৈরি হয়নি কবির মনে প্রকৃতির প্রতি ছাপ? কারণ তার যে প্রিয়জন চলে গেছে, ফলে প্রিয়জনের ব্যথায় কাতর আমাদের কবি। মনের যদি দুঃখ কষ্ট বেদনা থাকে তখন প্রকৃতি সেখানে প্রভাব ফেলতে পারে না। তো প্রকৃতি তখনই প্রভাব ফেলে যখন মনের মধ্যে একটি আনন্দ বা মনের মধ্যে একটা উচ্ছ্বাস অনুভব করে, তখনই কিন্তু প্রকৃতি তার প্রভাব মনের মধ্যে ফেলতে পারে। তাহলে কবি তখন বলছে যে যদি ফাগুন আসে তাহলে তো গাছে গাছে অনেক ফুল ফোটার কথা, তাও ফুটেছে কি, মাধবী করে গন্ধ বইছে কি। কবি ভক্ত তখন তাকে আশ্বস্ত করছেন যে তাহলে তুমি যদি এই প্রকৃতিকে বরণ না করো তাহলে তো প্রকৃতি বৃথা, তাই না? প্রকৃতিকে যদি আমরা বরণ না করি, প্রকৃতির সাথে যদি আমরা তাল না মিলাই বা প্রকৃতিকে যদি আপন করে না নিই, তাহলে প্রকৃতির পরিবর্তন তো বৃথা। কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন। তখন কবি ভক্তকে জানাচ্ছেন যে কুহিল উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, যে মাঘ মাসের যে শীতের চাদরে কুয়াশার শীতকালে যে কুয়াশা পড়ে, সে কুয়াশাকে চাদর হিসেবে প্রকৃতি তখন চাদরে ঢেকে যায়। কবি বলছেন কুয়াশাকে চাদর হিসেবে কল্পনা করেছেন, প্রকৃতি তখন কুয়াশার চাদরে ভরে যায়। তখন বলছেন এই মাঘ মাসটা তখন রিক্ত, কারণ শীতকালে আমাদের কাছের কোনো পাতা থাকে না, প্রকৃতি একেবারে শূন্য রিক্ত হয়ে যায়। তাহলে এই শূন্য রিক্ত প্রকৃতি কি চলে গেছে? কিন্তু যদি প্রকৃতি চলে যায় আমি তো তাকে ভুলতে পারি না, তাকে আমার সারাক্ষণই মনে পড়ে। এই শীত প্রকৃতির সাথে কবি তুলনা করেছেন তার প্রিয়জনকে। তার কুয়াশার চাদর শীতের প্রকৃতির দৃশ্য, কবির মনটাও বিষাদের চাদরে ঢেকে আছে। সেটাই কবি ভক্তকে বলেছেন শেষে এসে, যে সেই জন্যই আমার মনে পড়ে যায় সে শীতের কথা, রিক্ততার কথা। সুতরাং শীতের কথা, রিক্ততার কথা এত বেশি মনে পড়ছে যে নতুন করে যে ঋতুর পরিবর্তন আসছে সেটা আমি আর দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের তাহারি মনে কবিতায় কবির আর কবি ভক্তের কথোপকথন। এখানে কয়েকটা কবিতার পংক্তি আমি বলবো তোমাদের, গুরুত্বপূর্ণ পংক্তি। সেটা হচ্ছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর বিনতি। কবি ভক্ত বলছেন কবিকে, বসন্তের বন্দনা তোমার কণ্ঠে শুনতে চাই, এটা হচ্ছে আমার বিনতি। আমরা সাধারণ মানুষ যারা সংস্কৃতি পাগল বা সংস্কৃতি প্রেমী, তারা কবিরা কবিতা রচনা করবেন না, গায়করা গাইবেন না, এ ধরনের পরিবেশ তো কখনো আশা করি না। কবিরা স্বাভাবিকভাবে লিখেন, কিন্তু আমাদের পাঠককে উদ্দেশ্য করেই কবিরা লেখেন না। তাদের লেখনই আসে তাই তারা লেখে, পরিবর্তন আসে তারা সেটা দেখেই লেখে। তো আমরা সেটা পড়ে পাঠক পাঠ করে আনন্দিত হই। কবির যে অনুভূতি সেটা নিজের অনুভূতি মনে করে আমরা সেটাকে গ্রহণ করি। তো কবি যদি কবিতা না লিখেন তাহলে আমরা সে বিষয়, আমাদের যে অনুভূতিগুলো সেগুলো কিভাবে আমরা প্রকাশ করব বা কিভাবে আমরা ধারণ করব, বা কবিতাগুলো পড়েই তো আমরা নিজের আনন্দটাকে প্রকাশ করব। সুতরাং কবি ভক্ত বলছেন যে বসন্ত বন্দনা তোমার কণ্ঠে যখন শুনছি না এবং শুনতে চাই, মিনতি করছি তোমার কাছে, হোক তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা। বসন্তের প্রতি
কবির এত বিমুখতা কেন? কবি প্রথমে প্রশ্ন করেছিলেন বসন্ত এসেছে কি, এই বৈশিষ্ট্যগুলো প্রকৃতিতে এসেছে কি? তখন কবিভক্ত প্রশ্ন করছেন তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কেন তোমার বসন্তের প্রতি এত বিমুখতা? কেন তুমি বসন্তকে দেখতে পাচ্ছ না, বা বসন্তের সাথে নিজের আবেগকে প্রকাশ করতে পারছো না? চারিদিকে এত ফুল, হ্যাঁ, পুরো ফুলে ফুলে ভরে আছে প্রকৃতি, নিজের ভেতরে বা নিজে কেন ফুল দিয়ে সেজে নিচ্ছ না, বা নিজের ভেতরে যে কাব্য প্রতিভাটা আছে সেটা কেন প্রকাশ করছো না? আরেকটা লাইন দেখো, উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা? যখন ঋতুরাজকে উপেক্ষা করো তখন কবি ভক্তের মনে, পাঠকের মনে কি হয়? কষ্টের বা বেদনার উদয় হয়। সেজন্য বলছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। ঋতুরাজকে, ঋতুরাজ মানে বসন্ত, বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়। তো ঋতুরাজকে উপেক্ষা করছো কেন, কেন তুমি ব্যথা দিচ্ছ? তখন যখন কবিভক্ত প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করে কবিকে জর্জরিত করে তুলছেন, তখন কবি বলছেন কুহিল উত্তরি তলে মাখের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পড়ে মনে। অর্থাৎ কুহিলে উত্তরি তলে মানে হচ্ছে কুয়াশার চাদরে ঢেকে মাঘের সন্ন্যাসী মানে শীতকাল চলে গেছে, আর পুষ্পশূন্য দিগন্ত পথে রিক্ত হস্তে মানে একেবারে শূন্য, প্রকৃতিকে শূন্য করে দিয়ে চলে গেছে, কিন্তু প্রকৃতি শূন্য অবস্থায় শীতের বিদায় নিয়েছে এবং তাকেই আমার মনে পড়ছে। এখানে প্রিয়জনের হারানোর বেদনাটা, নিজের স্বামী হারানোর বেদনাটা কবি প্রকৃতির সাথে তুলনা করে একাকার করে দিয়ে গেছেন। এই হচ্ছে আমাদের তাহারই মনে পড়ে সুফিয়া কামালের কবিতা। আশা করছি তোমরা এটা ভালোভাবে আত্মস্থ করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।